বলতে আপনার নেক্সট ক্লাস আছে প্রোগ্রামিং ইন পাইথন। এটা ও আমার আচ্ছা, এটা আরিফ স্যারে নিবে বা আমি নিব, যেটাই হোক। যদি আমি নিলে তো আমি দেখা হবেই, আর যদি দেখা নাও হয়ে থাকে, যদি মনে করেন শনিবার দিন আরিফ স্যার ক্লাস নেয়, তাহলে আমি শুক্রবারে আপনাদেরকে আমি ইয়ার উপরে কিছুর উপরে দিব, কম্পিউটার ফান্ডামেন্টালের উপরে কিছু কোশ্চেন দিব। ঠিক আছে, কোশ্চেন এবং অ্যান্সার সাজিয়ে দিব, শুক্রবারে পাবেন আপনি এইখানেই, ঠিক কম্পিউটার ফান্ডামেন্টালস এর ফোল্ডারের মধ্যে। তো সেইটার ওইটার উপরে পরীক্ষা হবে, মানে এটার রেজাল্ট আপনি ওইটার পরীক্ষার ওইখানের উপরে আমি কোশ্চেন করব ডিরেক্টলি, এখানে কিছু কোশ্চেন করব মৌখিক, যেমন মনে করেন আপনাকে সরাসরি জিজ্ঞাসা করব, আপনি উত্তর দিবেন সবার সামনে, একদম ক্লাসে যেরকম হয়। শর্ট কোশ্চেন গুলা, শর্ট কোশ্চেন দিব এবং শর্ট কোশ্চেনে উত্তর নিব, আর লিখিত হবে তারপরে। প্রয়োজনে একটা প্র্যাকটিস করব প্রতিদিন, আমরা প্রয়োজনে আমাদের যে 1 ঘন্টা ক্লাস সেটা আমি 1.5 ঘন্টা করে ফেলবো। 8:30 থেকে শুরু করে যে 10টা পর্যন্ত ক্লাস নিব, তার মধ্যে ক্লাসের শুরুতে 15 মিনিট আমরা কোশ্চেন উত্তর পার্ট থাকবে, শর্ট কোশ্চেন উত্তর থাকবে। হ্যাঁ, শর্ট কোশ্চেন উত্তর থাকবে, এবং এরকম ভাবে কোশ্চেন করা হবে যাতে আপনি যে পড়বে সেই শুধু অ্যান্সার করতে পারবে, যে পড়বে না সে অ্যান্সার করতে পারবে না। ঠিক আছে, আর লিখিত কোশ্চেনটা হবে, লিখিত পরীক্ষাটা যেটা হবে অ্যাসাইনমেন্ট আকারে যেটা জমা দিবেন সেটা হবে পরে, সেটা হবে 1 সপ্তাহ পরে। ঠিক আছে, ওইটার জন্য আপনাকে পড়তে হবে, প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, আমাদের যেটা হচ্ছে গিয়ে এক সেকেন্ড এটা ক্লোজ করে দিই। এখানে যেটা হচ্ছে কি ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে দ্বিমাত্রিক অ্যারে, ত্রিমাত্রিক অ্যারে, এটা দেখেছিলাম তাই না গত ক্লাসে? মনে পড়ে কি? ভুলে গেছেন না? আচ্ছা, হালকা একটু আমি আলোচনা করি দ্বিমাত্রিক অ্যারে এবং ত্রিমাত্রিক অ্যারে সমূহ অ্যারের বৈশিষ্ট্যটা কি, তারপরে আমরা চলে গেছিলাম ক্লাস শেষ করেছিলাম এটাতে। তো এখানে অ্যারে কথা বলতেছিলাম, অ্যারে এবং তালিকা ডাটা স্ট্রাকচারের বৈশিষ্ট্যের ভিতরে আমরা দেখছিলাম অ্যারে কি, অ্যারে হলো একের মধ্যে কি একই ধরনের ডাটাগুলি থেকে সেম ডাটা টাইপ থাকে একসাথে, আর অ্যারের কি হয় সাইজটা ফিক্স থাকে, একই ডাটা টাইপ থাকে, ইনডেক্স দ্বারা অ্যাক্সেস করতে হয়। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে ইনডেক্স আকারে থাকে। মনে করেন একটা অ্যারে আছে, অ্যারেটার গঠনটা আমি এখানে একটু দেখাই ছবি আকারে, এখান থেকে কথা বলি। দেখেন এই যে একটা অ্যারে আছে, এটা একটা অ্যারে, অ্যারের ভিতর কি আছে আর অ্যারেটা উল্লেখ করি কিভাবে, এ নাম দেওয়া হয়েছে এই অ্যারেটার, দুই পাশে এটা থার্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে, মাঝখানে আমার এলিমেন্ট আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। এই 5টা এলিমেন্টের জন্য ইন্ডেক্সিং করা হয়, ইন্ডেক্সের সিরিয়ালটা কি দিতে হয়, 0 থেকে ধরা হয়, যেমন 0 1 2 3 4। যেমন 2 নাম্বার ইন্ডেক্সের ভিতরে 2 নাম্বার ইন্ডেক্সের ডাটাটা কত হবে, 30। যদি বলা হয় যে 2 নাম্বার ইন্ডেক্সের ডাটাটা নিয়ে আসো, তাহলে কি করা হবে, সে 30 কে নিয়ে আসবে, 30 কে নিয়ে আসবে। ও আরেকটা কথা আপনাকে একটু বলে দেই, আপনাদের পরীক্ষার সময় আপনারা যখন অ্যান্সার করবেন, আপনারা যদি ইংলিশে পারেন ইংলিশে করবেন, যদি বাংলা আর ইংলিশ মিক্সড করে দিতে চান ইংলিশ বাংলা মিক্সড করে দিতে পারবেন, যদি শুধু বাংলা দিতে চান যদি বাংলায় দিতে পারবেন। আর আপনি, এটা টেকনোলজিক্যাল সাবজেক্ট, তো এখানে উর্দু হিন্দি হিব্রু সব ভাষায় চলে, কিন্তু যারা টিচার আমরা ওইগুলি বুঝি না, এজন্য শুধু বাংলা ইংরেজি এই দুইটার মধ্যে যে কোনো ভাষা দুইটা মিক্সড করে লিখতে পারেন, শুধু এককভাবে লিখতে পারেন, সমস্যা নেই। এবার আসি আমরা, তাহলে অ্যারের ভিতরে কি বলতেছে, অ্যারের মধ্যে একই ধরনের ডাটা টাইপ থাকে এবং অ্যারের ফিক্স থাকে, যে সহজে এটা পরিবর্তন করা যায় না। যেমন দেখেন যে কি বলা হয়েছে, স্থির আকার, এটা ফিক্সড সাইজ থাকে, একই ডাটা টাইপ থাকে, ইনডেক্স দ্বারা অ্যাক্সেস করা হয়ে যায়, দ্রুত অ্যাক্সেস করা সম্ভব, ফাস্ট অ্যাক্সেস করা যায়, যোগ বা বাদ সীমাবদ্ধতা, বা মানে এটা হচ্ছে কি যোজন বিয়োজন কঠিন, মানে কোনো ডাটা এখান থেকে বাহির করা মানে সরাই ফেলা, রিমুভ করা মানে ডিলিট করা, রিমুভ করা ডিলিট করা সরাই ফেলা একই কথা, অথবা ইনসার্ট করা অথবা যোগ করা অথবা অ্যাড করা, যেটাই বলেন একটু কঠিন, কারণ এটা সাইজটা ফিক্স থাকে। আর এখানে আর কিছু আছে বৈশিষ্ট্যের ভিতরে, আর লিস্টের মধ্যে কি আছে, লিস্ট হচ্ছে গিয়ে
তালিকা হলো একটি ডাটা স্ট্রাকচার যা বিভিন্ন ধরনের উপাদান একত্রে সংরক্ষণ করা যায়। এক্ষেত্রে কি বিভিন্ন ধরনের উপাদান একসাথে সংরক্ষণ করা যায়। আচ্ছা, উপরের মধ্যে যে জিনিসটা দেওয়া হয়েছে, একই ধরনের ডাটা বলতে আর বিভিন্ন ধরনের ডাটা বলতে আমরা কি বুঝি? আমাদের যে ডাটা টাইপ আছে, বিভিন্ন ধরনের ডাটা টাইপ সম্পর্কে আমরা জানছিলাম যে ইন্টিজার টাইপ ডাটা, বুলিয়ান, আবার ক্যারেক্টার টাইপ ডাটা, স্ট্রিং টাইপ ডাটা, এই ধরনের বিভিন্ন ধরনের ডাটা থাকে। কিন্তু আমাদের সেই এর মধ্যে আমি যখন স্ট্রিং টাইপ ডাটা রাখবো, সব স্ট্রিং টাইপ হবে। যদি আমরা এখানে বুলিয়ান টাইপ রাখি, সব বুলিয়ান টাইপ হবে। যদি আমরা এখানে ইন্টিজার টাইপ ডাটা রাখি, সব ইন্টিজার টাইপ হবে। স্ট্রিং টাইপ হলে কি বলে, ডাবল টাইপ হলে সব ডাবল টাইপ হবে। যে কোনো একটা টাইপের ডাটা থাকবে। এটা হচ্ছে অ্যারের ক্ষেত্রে। আর লিস্টের ক্ষেত্রে সব ধরনের ডাটা রাখতে পারি। এবং এটার আরেকটা জিনিস হচ্ছে সাইজ পরিবর্তনশীল, ডাইনামিক সাইজ। এটা পরিবর্তন করা, সহজে পরিবর্তন করা যায়। আর এখানেও ইনডেক্স দ্বারা অ্যাক্সেস করা যায়। ওই যে 0 1 2 3 4 যেটাকে বলছি যে প্রতিটা লোকেশনকে, যেহেতু এখানে সহজে অ্যাক্সেস করা যায়, দ্রুত অ্যাক্সেস করা যায় যেহেতু ইনডেক্স সিস্টেম। আর সহজে ইনসার্ট এবং রিমুভ করা যায় এই জায়গার ভিতরে, যেটা হচ্ছে যোগ বিয়োগ সীমাবদ্ধতা। এখানে একই কথা, এখানে জাস্ট ভাষাগত চেঞ্জ। আর এখানে অ্যাপেন্ড এন্ড রিমুভ বুঝাইছে, এই দুটো ফাংশনের মাধ্যমে কাজটা করে, তো এই জন্য বলতে হচ্ছে অ্যাপেন্ড এন্ড রিমুভ। এই দুটো ফাংশন বিল্ট ইন ফাংশন। তো এই দুটো ফাংশনের মাধ্যমে সাধারণত লিস্টের মধ্যে কাজ করে থাকে। রিমুভ করা এবং অ্যাড করা সহজ। কম মেমোরির দক্ষতা, মেমোরির তুলনায় কিছু ক্ষেত্রে মেমোরি ও পারফরমেন্স কম হতে পারে। মানে এখানে মেমোরি দক্ষতা খুব কম, কিন্তু এর মধ্যে মেমোরি দক্ষতা খুব বেশি। এই মেমোরি দক্ষতা বলতে বা মেমোরি এফিসিয়েন্সি বলতে কি বোঝায়, যে আমার যে অ্যারে আছে, অ্যারের ভিতরে মেমোরিটা তো আমাদের স্থির থাকে, সহজ, এটা চেঞ্জ করা যায় না। তাহলে আমি কিন্তু লিস্টের ক্ষেত্রে আমাদের যে কোনো মুহূর্তে আমাদের বড় ছোট ডাটা আসতে পারে, যে কোনো মেমোরি একটু বেশি নিয়ে কাজ করতে হয়। এই কারণে এরা মেমোরি এফিসিয়েন্সি বেশি, মানে মেমোরি এফিসিয়েন্সি বেশি মানে বেশি পরিমাণ মেমোরি সে খরচ করে থাকে। আর এইখানে আমরা যে জিনিসটা বলতেছিলাম, একটা জিনিস যে এর মাত্রা, এর ভিতরে কয়টা মাত্রা থাকে? একমাত্রিক এর, দ্বিমাত্রিক এর এবং ত্রিমাত্রিক এর। একমাত্রিক এর মানে হচ্ছে কি জাস্ট একটা কি বলে রো, একটা রো এর ডাটা থাকে যেখানে কিছু ইনডেক্স দেওয়া থাকে, একটা ভ্যালু থাকে। আর দ্বিমাত্রিক অ্যারে মানে একটা রো থাকবে সাথে একটা কলাম থাকবে, দুইটা মিলে। যেমন আমার এখানে দ্বিমাত্রিক অ্যারে, এই যে এই অ্যারেটা কি একটা রো, এই যে কলামের অ্যাড্রেস গুলো আছে 0 1 2 3, এবং একটা রো আছে যেখানে 0 নাম্বার রো, 1 নাম্বার রো, 2 নাম্বার রো, আর 0 নাম্বার কলাম, 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম। এই দুইটা মিলে হচ্ছে আমাদের দ্বিমাত্রিক অ্যারে। এখানে দেখেন দ্বিমাত্রিক অ্যারের ক্ষেত্রে বি একটা অ্যারে, দ্বিমাত্রিক অ্যারে, এর ভিতরে এই যে একটা রো, এ একটা রো, এ একটা রো, আর কলাম কলাম আকার আছে, এটাকে দ্বিমাত্রিক অ্যারে বলছি। ত্রিমাত্রিক অ্যারে হচ্ছে কিরকম, মনে করেন আমার এই যে একটা দ্বিমাত্রিক অ্যারে, কয়েকটা দ্বিমাত্রিক অ্যারে একটা ত্রিমাত্রিক অ্যারে হয়। এটাকে যদি আমি এভাবে সাজাই, এটাকে এই যে দেখেন কিউব আকারে, এই যে নিচের অংশটা, এইটা একটা হচ্ছে একটা লেয়ার, একটা লেয়ার, দুইটা লেয়ার, তিনটা লেয়ার। তাহলে আমি কি পাইতেছি, একটা কলাম পাইতেছি, এখানে তিনটা কলাম, 0 1 2 বা 1 0 1 2, এতগুলি কলাম আছে। আর রো আছে কয়টা, 0 1 2, এটা রো। আর এই তিনটা আবার লেয়ার আছে, 0 নাম্বার লেয়ার, 1 নাম্বার লেয়ার, 2 নাম্বার লেয়ার। এটা হচ্ছে কি বলে 3D অ্যারে। এটা কি ত্রিমাত্রিক অ্যারে হলো অনেকগুলো 2D অ্যারে একত্রে একটি ব্লকের মতো গঠিত হয়। এক অ্যারে অফ অ্যারে অফ অ্যারে বলা যায়। মানে একে অ্যারে অফ অ্যারে অফ অ্যারে বলা যায়, মানে অ্যারের ভিতরে অ্যারে। ওদের মানে কি দুইটা, যদি আমি 2D অ্যারে হয়, একটা ত্রিমাত্রিক অ্যারে হচ্ছে। বা কতটা দ্বিমাত্রিক অ্যারেকে লেয়ার আকারে সাজিয়ে আমরা ত্রিমাত্রিক অ্যারে তৈরি করতে পারি। এই যে ব্লক একটা, এই ব্লক মানে একটা লেয়ার, এই ব্লক মানে আরেকটা লেয়ার, ঠিক এভাবে তৈরি করা যায়। ঠিক আছে, এইবার আমরা আসি মেমোরি অবস্থান এবং সূচকের মধ্যে পার্থক্য। সূচক বা পয়েন্টার, সূচক বা পয়েন্টার। এখানে দেখেন মেমোরি অবস্থান বা সূচক বা পয়েন্টার, মেমোরি লোকেশন বা পয়েন্টার, দুইটা জিনিস এখানে। তো মেমোরি লোকেশন আর পয়েন্টারের মধ্যে পার্থক্য হচ্ছে, মেমোরি লোকেশন হলো আমার যে মেমোরি আছে, যেমন র্যাম বা রম। আমরা নরমালি মেমোরি বলতে আমার প্রাইমারি মেমোরি বুঝাবো সবসময়। আমরা যখন প্রোগ্রাম করি, আমাদের প্রোগ্রাম যখন রান করে, যে কোনো প্রোগ্রাম, মনে করেন আপনার কম্পিউটারে এখন একটা এমএস ওয়ার্ড ফাইল ওপেন আছে, অথবা মনে করেন একটা ব্রাউজার ওপেন করতেছে, ওপেন করা আছে যেটা মিটের মাধ্যমে কাজ করতেছে, সেইটার ডাটাটা মূলত কোথায় থাকতেছে, সেই ডাটাটা র্যামে নিয়ে কাজ করে। আমরা যদি একটা
পিকচার ওপেন করি বা ভিডিও ফাইল ওপেন করি, যে কোনো সফটওয়্যার চালাই, সমস্ত ডাটা আমাকে যখন প্রদর্শন করে আউটপুটে দেয়, ইনপুটে না যাই করে সেটা র্যামে নিয়ে কাজ সম্পন্ন করে। যদি কোনো প্রসেসের কাজ সম্পন্ন করে সেটা র্যামে নিয়ে করে। আর র্যামটা হচ্ছে কি, র্যাম থেকে ডাটা নিয়ে সাধারণত প্রসেসর কাজ সম্পন্ন করে। প্রসেসর অ্যাকচুয়ালি হার্ড ডিস্কের ডাটা নিয়ে কাজ করে না, হার্ড ডিস্ক থেকে র্যামে নেয়, র্যাম থেকে সেই ডাটাগুলি নিয়ে আদান প্রদান করে থাকে। আর যেই প্রসেসর যেখান থেকে নিয়ে কাজ করে সেটা হচ্ছে প্রাইমারি মেমোরি, র্যাম এবং রম থেকে নিয়ে কাজ করে থাকে। আর আমরা যখন কোনো প্রোগ্রাম রচনা করবো, কোনো প্রোগ্রাম নিয়ে কথা বলবো, সেখানে যদি কোনো মেমোরি নিয়ে কথা বলা হয় সেটা অবশ্যই র্যাম নিয়ে আমরা কথা বলতেছি, র্যাম বা রম নিয়ে কথা বলে থাকি। তো এই মেমোরি লোকেশন বলতে বুঝি কি, র্যামের নির্দিষ্ট একটা লোকেশন, নির্দিষ্ট একটা জায়গার কথা বলা হইতেছে। আর পয়েন্টার মানে হলো কি, একটা ভেরিয়েবল যা অন্য কোনো মেমোরির অবস্থান ঠিকানাকে ধারণ করে। আমরা যে লোকেশনের কথা বলতেছি সেই লোকেশনে একটা অ্যাড্রেস থাকে, সেই অ্যাড্রেসকে ধারণ করে, সেটাই হচ্ছে পয়েন্টার। মনে করেন আমি একটা ছক দেখি, মনে করেন যে আমার এটা ছক, এই ছকটা আছে, আমি এটাকে দাঁড়ান এইভাবে ইন্ডিকেট করি, শুধু এতটুকু হাইলাইট করে দেই, অন্য সব বাদ। আচ্ছা, এইটা হচ্ছে আমার একটা মেমোরি। মনে করেন মেমোরি বলতে এগুলি অ্যাড্রেস 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এটা আমি অ্যাড্রেস করা হলো। আমি বললাম যে 7 নাম্বার লোকেশনে একটা মানে একটা ডাটা রাখো, ডাটাটা কত 1000, সাপোজ 1000 বা x1000 দিলাম, x1000 7 নাম্বার লোকেশনে ডাটাটা আছে। এখন যখন প্রোগ্রাম করা হয় তখন কি করা হয়, এখানে দুইটা আছে, একটা হচ্ছে লোকেশন, এই লোকেশনটা হচ্ছে কোনটা, এই 7 নাম্বার ঘরটা হচ্ছে এটা লোকেশন, মেমোরি লোকেশন। আর পয়েন্টারটা হচ্ছে এই 7টা হচ্ছে পয়েন্টার। এই 7টাকে কি করা হয়, 7টা হচ্ছে অ্যাড্রেস, এই লোকেশনটার অ্যাড্রেস হচ্ছে 7, আর এটি হচ্ছে কি পয়েন্টার, আর এই লোকেশনটা হচ্ছে কি মেমোরির, এই জায়গাটা হচ্ছে লোকেশন, মেমোরি লোকেশন। আর ওই লোকেশনের মধ্যে যে x1000 আছে সেটা হচ্ছে ডাটা, প্রসেসিং এর ডাটা। আচ্ছা, এখানে কি হলো, এটি হলো কম্পিউটার র্যামের একটি নির্দিষ্ট ঠিকানা যেখানে কোনো ডাটা সংরক্ষণ করা হয়, নির্দিষ্ট ঠিকানা সেখানে ডাটা সংরক্ষণ করা হয়। এটি হলো একটি ভেরিয়েবল যা অন্য একটি মেমোরি অবস্থানের ঠিকানা ধারণ করে। ওই ঠিকানাটা যে ধারণ করতে সেটাকে আমরা বলতেছি পয়েন্টার। এবার আসেন প্রকার, এটি একটি নির্দিষ্ট জায়গা, যেমন 0x1000 0x, এটা হচ্ছে অ্যাড্রেসের কথা বলা হয়েছে, যে লোকেশনটা ওই 7 এর কথা বললাম। আর এই 7টাকে ধারণ করতেছে কে, বা এই লোকেশনটা ধারণ করছে ভেরিয়েবল, যেটা যে ইন্টিজার টাইপ। এই যে স্টার সাইন থাকবে পয়েন্টার, প্রোগ্রামিং মধ্যে যখন এই স্টার সাইন ইউজ করা হয় তখন বুঝতে হবে কি এটা পয়েন্টারকে বোঝানো হয়েছে, কোন একটা লোকেশনের অ্যাড্রেসকে সে ধারণ করতেছে, যা কোনো মেমোরি লোকেশনের ঠিকানাকে ধারণ করে। ঠিকানাকে ধারণ করে মানে মনে করেন এই অ্যাড্রেসটাকে ধারণ করতেছে, কে ধারণ করতেছে, পি ধারণ করতেছে। আর পি এর ভ্যালুটা কি হবে, ইন্টিজার টাইপ, এজন্য আইএনটি উল্লেখ করা হয়েছে। এবার আসেন কাজ, ডাটা সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। ডাটা সংরক্ষণের জন্য কোন ডাটা কোথায় রাখা হয়েছে তা নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। মান, এখানে প্রকৃত ডাটা রাখা থাকে, এই জায়গাটার ভিতরে কি থাকে, প্রকৃত ডাটা, এখানে একটি ঠিকানা, এখানটা ঠিকানা রাখে, পয়েন্টারে কি একটা ঠিকানা রাখা হয়, অন্য একটি মেমোরি অবস্থান রাখা থাকে। আর উদাহরণ, init a integer type a equal to 5, ভেরিয়েবল a এর এই মেমোরি অবস্থান নির্ধারণ করা হয়েছে। এখানে কি ইন্টিজার a 5, আর এই পয়েন্টার মধ্যে কি থাকে, যে এই যে @a এর যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা রাখতেছে। আমরা ওখানে দেখছিলাম 7, সে 7টাকে এখানে রাখতেছে, আর এখানে কি করে ডাটাটাকে রাখে, এটি সূচক বা ঠিকানা ধরে রাখে। তো মেমোরি লোকেশন হচ্ছে ওই মেমোরি র্যামের মধ্যে একটা মেমোরি লোকেশনকে বোঝানো হইতেছে, ওইখানে বিভিন্ন ডাটা রাখে, আর ওই লোকেশনের অ্যাড্রেসটা রাখে পয়েন্টার। এটা হচ্ছে মেইন। আচ্ছা, এইবার আমরা আসবো, আমরা দেখাবো যে অ্যারে এবং লিস্ট। সেই অ্যারে লিস্ট জিনিসটা কি, আর পয়েন্টার মানে মেমোরি লোকেশন আর পয়েন্টার জিনিসগুলো কি। এখন আমরা দেখবো, আমরা চলে আসবো এখন অ্যালগরিদমে। তো অ্যারে এবং তালিকা ট্রাভার্সিং অ্যালগরিদম বর্ণনা। অ্যারে এবং তালিকা দুই ধরনের থাকতেছে। ট্রাভার্সিং মানে আমরা নরমালি জানি কি, জাস্ট ওই মেমোরি ওই জিনিসটা থেকে ঘুরে আসা বা প্রদক্ষিণ করে আসা, সেটাকে বলা হয় ট্রাভার্সিং।
মানে একবার ওই জায়গাটাকে পড়ে আসাটা হচ্ছে ট্রাভার্সিং। এই অ্যারে বা তালিকা ট্রাভার্সিং মানে হলো একটি একক উপাদান থেকে শুরু করে, একক উপাদান মানে শুরু উপাদান থেকে শুরু করে ধারাবাহিকভাবে সব উপাদানে ঘুরে দেখা বা প্রক্রিয়া করা। এটি একটি মৌলিক অ্যালগরিদম যা ডাটা স্ট্রাকচারে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, যেমন খোঁজা, প্রিন্ট করা বা পরিবর্তন। স্যার এবার মনে হয় বলেন। এবার যে প্রশ্নটা পড়াচ্ছেন এটা মনে হয় যে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক পরীক্ষার মধ্যে আসছিল স্যার প্রশ্নটা। কি আসছিল? ওই যে প্রশ্নটা ধরছেন, এখন যে প্রশ্নটা আলোচনা করতেছেন, অ্যারে তালিকা ট্রাভার্সিং অ্যালগরিদম, ট্রাভার্সিং এর ব্যাপার, মানে অ্যারে এবং তালিকার কি জানি বলতে পারি না, এরকম আসে কোশ্চেন কি শর্ট কোশ্চেন আকারে, ওই এমসিকিউ কোশ্চেন আকারে আসে পরীক্ষায়। মানে অ্যালগরিদম বলতে কি বোঝায় স্যার, এরকম আসছিল? ও এরকম আসছে, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, এরকম স্যার আসছে। স্যার আমি একটু কথা বলতে চাই। বলেন। স্যার আমি তো আজকে নতুন জয়েন করছি, হুম হুম তো হুম যে ক্লাসগুলো হয়ে গেছে ওই হুম। ক্লাসগুলোর রেকর্ড কি পাওয়া যাবে? রেকর্ড দেওয়া আছে অলরেডি অনলাইনে। আর আপনি যে কোর্স, মানে যে টিচারের সাথে আর কি, আপনার যে কোর্স টিচার বা কোর্স কোঅর্ডিনেটর যে, ওনার সাথে জি যোগাযোগ করেন, আপনাকে লিংক দিয়ে দিবে। অলরেডি মনে হয় ইয়াতে আছে, অনলাইনে দেওয়া আছে পিছনের ক্লাস। আর যদি না পেয়ে থাকেন সেটাও আপনাকে ব্যবস্থা করে দিবে। জি, ঠিক আছে, তারপরে যদি আপনার কোনো ধন্যবাদ। সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ করবেন, ব্যবস্থা করা হবে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে অ্যারে এবং তালিকা। তো অ্যারে তালিকার ভিতরে ট্রাভার্সিং এর ক্ষেত্রে আমরা কি বলতেছি, যে একক উপাদান থেকে শুরু করে, মানে প্রথম উপাদান থেকে শুরু করে ধারাবাহিকভাবে, মানে একের পর এক প্রতিটা উপাদানকে ঘুরে আসা। তো প্রতিটা উপাদানকে ঘুরে আসা মানে কি, আমরা তো কোথাও যাবো, দেখতে যাবো, বেড়াইতে যাবো না তো, মানে ওইখান থেকে তার পড়ব, রিড করা হয়, অথবা কোনো কিছু খোঁজা হয়, বা ওই ডাটাটাকে ওইখান থেকে কালেক্ট করে প্রিন্ট করা হয়, অথবা কোনো একটা পয়েন্টকে পরিবর্তন করা হয়। এই জন্য সাধারণত আমরা ট্রাভার্সিং করি, ওইখান থেকে ঘুরে আসি, তাই না? তা এখন এইটা ট্রাভার্সিং করলে প্রথম আমরা দেখি অ্যারে ট্রাভার্সিং। অ্যারে ট্রাভার্সিং করা গেলে একটি অ্যারে ধরা হয়, ধরা যাক, যেহেতু আমরা এখানে কোনো নির্দিষ্ট একটা ট্রাভার্সিং বা ভ্যালু নিয়ে আমরা ধরতেছি না, তো অবশ্যই আমাকে এখানে ধরে কাজ করতে হবে, মনে করতে হবে, বা ধরা যাক এ একটা অ্যারে এবং এন অ্যারেটির মোট উপাদান সংখ্যা, মানে এন সংখ্যক উপাদান আছে, 5টা 6টা যেই ভ্যালুই থাকুক না কেন, আমরা ধরে নেব এন পরিমাণ উপাদান এখানে আছে। তাইলে প্রথম দেখেন কি করতে হয়, আমাদের অ্যালগরিদম সিস্টেম কিন্তু ধাপে ধাপে শুরু করতে হয়। তো 1 নাম্বার ধাপে আমরা দেখব, ধাপে ধাপে অ্যালগরিদম মানে যে পর্যায়ক্রমে অ্যালগরিদম। 1 নম্বরে সূচক আই, একটা আই পয়েন্টকে নির্ধারণ করে সূচক ধরা হয়, একে 0 তে সেট করুন। মানে যেহেতু আমরা কি করতে হয় এর ক্ষেত্রে, আমরা কি জানি, প্রথমে আমরা এর ক্ষেত্রে এখানে একটু দেখি, এরতে আমরা ইনডেক্স থাকে, একদম শুরুতেই আমরা দেখি এই যে ইনডেক্স থাকে। এই ইনডেক্সের ক্ষেত্রে প্রথম আমরা কি বলতেছে, মনে করা হয়েছে এ একটা ইনডেক্স, এন সংখ্যক ডাটা আছে, মনে করেন এখানে এন এর মান 1 2 3 4 5, এন এর মান 5, বা এখানে আই একটা সূচক ধরা হলো। এই সূচক মানে আই দিয়ে বুঝেছে ইনডেক্স ধরা হয়েছে। ইনডেক্সের ইনিশিয়াল ভ্যালু কি থাকে, আমরা 0 ধরি, ইনডেক্স 0 থেকে শুরু হয়, এই জন্য আই ধরা হয়েছে, আই এর সূচক ধরা হয়েছে, সেটার ইনিশিয়াল ভ্যালু আছে, মানে শুরুর মাত্রা ভ্যালু 0। প্রথম দিকে একটু বোঝার চেষ্টা করেন, পরবর্তীতে তাহলে আমাদের অন্যগুলি ধরতে সুবিধা হবে, তখন অল্পতেই বুঝে যেতে পারবো, বা ওই ক্ষেত্রে ঝামেলা কম হবে। তাহলে এখানে কি বলছে, ধাপে ধাপে অ্যালগরিদমের ক্ষেত্রে সূচক আই, প্রথম আমরা হচ্ছে অ্যারেটা হচ্ছে এ, এন হচ্ছে অ্যারেটার মোট উপাদান সংখ্যা, ধরি এখানে মোট উপাদান সংখ্যা 5টা। তাইলে প্রথম আমাদের সূচক আই, আই এর মান কি 0 সেট করুন, ইনিশিয়ালি শুরুতে 0 সেট করা হলো। যখন আই, এই আই এর মান, এই এন, আই এর মান এন এর চেয়ে কি ছোট, তখন নিচের ধাপগুলি অনুসরণ করুন। সরি, আই থেকে মানে এন বড়, আই থেকে এন বড়, যদি আই থেকে এন বড় হয়, ইজ গ্রেটার দেন, আই ইজ গ্রেটার দেন এন, সরি স্মলার দেন, এটা ওই স্মলার দেন, আই স্মলার দেন এন। যদি এন মানে আই এর চেয়ে এন যদি বড় হয়, এন বড় হলে কি হবে, তাহলে আমি পরবর্তী ধাপে যাব, কারণ আই এর মান 0, 0 থেকে যদি বেশি হয়, 0 থেকে যদি
কম হয় n এর মান, n টা দেখেন কি আমার উপাদান সংখ্যা, আর i এর মান কত 0, তো 0 থেকে যদি উপাদান সংখ্যা কম হয় তাহলে তো আর এটা আমার মানে ওইখানে কোনো ডাটাই নাই, এক কথায় ডাটাই নাই, তখন আমি বুঝবো কি ডাটাই নাই, কোনো ডাটা নাই। যদি i এর চেয়ে n বেশি হয়, যদি i এর মান 0 হয়, এর মান 0 মানে স্যার এটা কি ইনডেক্স স্যার? ইনডেক্স i একটা ভ্যালু আমরা একটা সূচক ধরে নিছি, এখানে ইনডেক্স ধরা হয় নাই, বাট আমরা এটা ধরে নিছি যে i টা 0, i একটা সূচক আকারে। ইনডেক্সও আপনি ধরতে পারেন, বাট ইনডেক্স কখন হবে, যখন অ্যারেটা ভিতরে কোনো ডাটা থাকে, ইনিশিয়ালিটি হয়, কারণ আমার তো এখানে অ্যারে মানে এখানে তো ইনডেক্স আমি ধরতে পারি না, কারণ আমি তো জানি না যে আমার এখানে ডাটা আছে নাকি নাই অ্যারেতে। আমি কিভাবে বুঝবো স্যার এর মানে এটাতে এর আছে কিনা বা না আছে, এটা কিভাবে বুঝবো স্যার? এবার দেখেন, এটা বোঝার জন্য এখানে আপনি দেখেন, নরমালি চিন্তা করেন এই একটা অ্যারে আমরা এটা ধরে নিছি, কারণ এখানে আমরা অ্যালগরিদম তৈরি করতেছি, কারণ আমি কিন্তু জানি না। একটা অ্যালগরিদম যখন তৈরি করতেছেন, আমি যখন লিখবেন, একটা প্রোগ্রাম লেখা হবে, প্রোগ্রাম লেখা হয় কি সার্বজনীন, এই প্রোগ্রামটা লেখা হইতেছে মনে করে সার্বজনীন প্রোগ্রাম লিখবেন। সার্বজনীন মানে কি সব জায়গায় ক্ষেত্রে, যদি অ্যারেতে আমাকে বলা হয়েছে এই একটা অ্যারে, যে অ্যারের ভিতরে n সংখ্যক আমার কি আছে উপাদান আছে, এই n এর মান তো 0 হইতে পারে, n এর মান 0 মানে কি কোনো উপাদান নাই, তাই না? এখন আপনি কি করলেন, এই ক্ষেত্রে আমি কি করলাম, একটা মান ধরে নিলাম আমার প্রোগ্রামের সুবিধাতে i কে 0 দ্বারা সেট করলাম। আমরা i ধরে নিছি মানে ইয়ার সাথে, মানে যেহেতু জিরোর আমরা পরিবর্তে কি এটা জি বলছো, জিরোর পরিবর্তে কি ধরা হয়েছে? না, i এর মান কি 0 ধরছি, আমরা একটা সূচক ধরছি, আর i হিসেবে ধরছি, কারণ নরমালি প্রোগ্রামের ক্ষেত্রে i হিসেবে ধরা হয়। আর তাছাড়া আমাদের কি হইছে, এখানে ইনডেক্সও আমাদের একটা ইনডেক্স, এর মধ্যে ইনডেক্সও থাকে, ইনডেক্সের মানও আমরা 0 হিসেবে সিলেক্ট করতে চিন্তা করতে পারি, ঠিক আছে? এইজন্য আইটা ধরাটা সুবিধাজনক। তো সূচক একটা ধরা পয়েন্ট ধরা হলো i, আর i এর কি আছে 0 দ্বারা সেট করা হয়েছে, ইনিশিয়ালি আমরা 0 দ্বারা সেট করে নিলাম। আমরা অ্যালগরিদম কেন করি, কোনো একটা প্রবলেম সলিউশন করার জন্য, কোনো একটা কাজ সম্পূর্ণ করার জন্য আমরা কি করি, অ্যালগরিদম তৈরি করি। ওই কাজটা করার জন্য আমরা প্রথম কি করছি, একটা সূচক ধরছি i, এটাকে 0 দ্বারা সিলেক্ট করলাম। এখন দেখেন, যখন i এর মান n থেকে ছোট হয় বা n এর মান i থেকে বড় হয়, তখন আমরা পরবর্তী ধাপে যাবে, তখন নিচের ধাপগুলো অনুসরণ করবে। যদি এটা না হয় তাহলে নিচের ধাপ অনুসরণ করার দরকার নেই, প্রোগ্রাম শেষ, মানে এখানে কোনো ডাটা নাই, তাই না? কারণ i এর মান যদি 0 হয়, 0 থেকে যদি n যদি বড় না হয়, যদি 0 থেকে যদি n বড় হয়, তাহলে কি ওই অ্যারেতে ডাটা আছে, তাই না? তা না হলে কি করব, কোন মানে প্রোগ্রাম শেষ করে দিব, কারণ এখানে কোনো ডাটা নেই, বাদ। তাহলে এখন তখন কিছু নিচের ধাপ হবে, নিচের ধাপ কি হবে, এ আই প্রদর্শন করুন, মানে কি এই যে থার্ড ব্র্যাকেটের মাঝখানে i দিয়ে বুঝাইছে ইনডেক্সের i এর মান প্রদর্শন করুন বা প্রয়োজন মতো ব্যবহার করুন। এখন প্রদর্শন করতে বলছে বা পরবর্তী প্রয়োজন মতো ব্যবহার করতে বলছে, তো ট্রাভার্সিং এ আমরা কি করে থাকি, সাধারণত খোঁজে, মানে এই মানটা সেটাকে প্রিন্ট করে বা খোঁজে বাইর করে বা অন্য কিছু করে। তো এই ক্ষেত্রে আমাদের কি করছে, i এর মান প্রথম কি ছিল 0, এই 0 নাম্বার ইনডেক্সে সাধারণত কোন অ্যারেতে নক করা হয় কি দিয়ে, ইনডেক্সের মান ধরে। কোন অ্যারেতে কাজ করা হয়, অ্যাক্সেস করা হয় ইনডেক্সের ভ্যালু দিয়ে। যদি ইনডেক্সের ভ্যালু 0 হয় তাহলে কি হবে, মনে করেন যে এই যে এই অ্যারেটা যদি ইনডেক্সের ভ্যালু যখন 0 পাবে, তখন সে কাকে অ্যাক্সেস করবে, এই 10 কে প্রদক্ষিণ করবে। হ্যাঁ, যখন 1 হবে তখন 20 কে, যখন 2 হবে তখন 30 কে, যখন 3 হবে তখন 40 কে, যখন 4 হবে তখন 50 কে, জাস্ট এখান থেকে শুরু হবে। তা এখন আপনি আবার দেখেন এই জায়গাটা, যখন এখানে সূচক i ধরলো, i হলো 0 ধরলো, 0 সেট করলো, 0 সেট করার পর i এর মান এখানে পরীক্ষা করলো, n যদি বড় হয় তাহলে পরবর্তী ধাপে আসবে i প্রদর্শন করুন। i এর মান কি, এটা i এর মান ইনডেক্সের i এর মান কত ছিল 0, এটা প্রদর্শন করবে, প্রদর্শন করার পর প্রয়োজনীয় কাজ সম্পূর্ণ করবে। তারপর b তে কি করে, i এর মান 1 বাড়িয়ে দিবে, i এর মান 1 বাড়িয়ে দিবে, বাড়িয়ে দেওয়ার পর আবার এখান থেকে কি হবে, আবার উপরে চলে আসবে। এখানে কি হবে, একটা লুপ চলবে, এটা বাড়াইয়া দিবে, বাড়াইয়া দেওয়ার পরে i এর মান বাড়াইয়া দিবে, i এর মান 1 বাড়াইয়া দিল, i এর মান 1 বাড়াইয়া দেওয়ার পর n এর সাথে আবার সে কম্পেয়ার করবে। কম্পেয়ার করলে কি হলো, দেখবে যে এটা চেয়ে বড় হয় কিনা,
বড় হইলে সে আবার এটা আসবে, পরবর্তী ডাটা প্রদক্ষিণ করবে। এইভাবে দিস জাস্ট চক্র চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত n এর মান, এই যে i এর মান এক এক করে বাড়তে থাকবে, এবং বাড়তে বাড়তে যখন দেখেন যে n এর চেয়ে মানে n আর i প্রায় সমান হয়ে গেছে, মানে i এর চেয়ে n বড় নাই, তখন সে কি করে প্রোগ্রাম শেষ করে দিবে। তাহলে একে একে কি করে বাড়তে 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 যখন 5টা সম্পূর্ণ হয়ে যাবে তখন সে আস্তে প্রোগ্রাম শেষ করে দিবে। আর এই প্রোগ্রামটা যেভাবে হবে এটা হচ্ছে অ্যালগরিদম। আর যখন আমরা প্রোগ্রামিং সি এর মাধ্যমে যেটা কমপ্লিট করি, প্রোগ্রামিং করে থাকি, তাইলে প্রোগ্রামটা কিরকম হবে আর সেটা আউটপুটটা কি পাবো সেই প্রোগ্রামটা একটু দেখি। আমরা এগুলি মাঝে মাঝে প্রোগ্রামিং সি এর মাধ্যমে দেখাবো, মাঝে মাঝে পাইথনের মাধ্যমে দেখাবো, যেটাতে সুবিধা হয় সেটা সেই অংশটা আমরা উল্লেখ করব। এখানে যে প্রোগ্রামিং সি এর মাধ্যমে দেখাচ্ছি, দেখেন ইন্টিজার আইএনটি ইন্টিজার এ একটা অ্যারে নিছে, এই অ্যারে নিলে থার্ড ব্র্যাকেটের মধ্যে বোঝানো হয় অ্যারে। আর এই সমান সমান কত, এর মান কত, এই এর ভ্যালুটা দেওয়া হয়েছে 10 20 30 40 50। এই অ্যারেটা আমরা ইনিশিয়ালি ধরে নিছি ইন্টিজার টাইপ, এটা ভ্যালু ইন্টিজার টাইপ, এটা অ্যারে, তার ভ্যালু হইছে এগুলি। আর ইন্টিজার n সমান সমান 5 ধরা হইলো এর শুরুতে। এইবার দেখেন ইন্টিজার ফর লুপের ক্ষেত্রে, ও আপনাদের তো মনে হয় প্রোগ্রামিং এরিয়া হয় নাই, যারা প্রোগ্রামিং বুঝেন সেটা একটু জাস্ট এখানে বলি। প্রথমে ইনিশিয়ালি এটা ধরা হয় i equal to 0, i is greater than n, তারপর i প্লাস প্লাস ইনক্রিমেন্ট করা হয়, তারপর প্রিন্ট পার্সেন্টেজ d। এই জায়গাটার ভিতরে জাস্ট কি হয়, এই যে ফর লুপ, এটা হচ্ছে ফর লুপ, একটা লুপের ক্ষেত্রে ইনিশিয়াল ভ্যালু, তারপরে কম্পারিজন, তারপরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, মানে বাড়তেও পারে কমতেও পারে এই ফর লুপের ক্ষেত্রে হচ্ছে। আর এটা হচ্ছে এক্সপ্রেশন, এখানে এক্সপ্রেশনটা কোশ্চেন করে থাকে। এটা হচ্ছে ফর লুপের ক্ষেত্রে এক্সপ্রেশনটা যা হয়, ফর লুপের এক্সপ্রেশন হচ্ছে ফার্স্ট ফর লুপ ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে ইনিশিয়ালাইজ, তারপর হচ্ছে কম্পেয়ার বা শর্ত, তারপর হচ্ছে কি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, তারপর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকে এক্সপ্রেশন, এখানে এক্সপ্রেশন কাজটা সম্পূর্ণ করে থাকে। মানে এখানে হচ্ছে প্রথম i এর মানটা 0 দেওয়া হয়েছে ইনিশিয়ালি, তারপরে দিয়ে কম্পেয়ার করা হয় i এর মানের সাথে n এর মান, এই n এর মান কত 5, এই 5 টা দিয়ে সাধারণত ইন্ডেক্সিং চেক করা হয়ে থাকে। তারপর দিছে i++, এই i++ দিয়ে কি করতেছে, ইনক্রিমেন্ট করতেছে, কার মান ইনক্রিমেন্ট করবে, i এর মান ইনক্রিমেন্ট করবে, আর এখানে প্রদক্ষিণ করবে। এটা শেষ করার পর এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এটাকে প্রিন্ট আউট করে। প্রিন্ট আউটটা কি করতেছে, এই যে এ আই, এই i এর মানটা, এখানে যে মানটা ছিল এই অ্যারের ভিতরে যখন 0 থাকে, 0 ইনডেক্সের মানটা প্রদর্শন করে, তারপরে যখন 1 হবে 1 এর যেই মানটা সেটা প্রদর্শন করবে, যখন 2 হবে 2 এর মান প্রদর্শন করবে, 3 হলে 3 এর মান প্রদর্শন, 4 হলে 4 এর মান প্রদর্শন করবে, আউটপুটে যে প্রদর্শন করে 10 20 30 40 50। এটা হচ্ছে গিয়ে জাস্ট অ্যারের ক্ষেত্রে একটা অ্যারে ট্রাভার্সিং যেভাবে করে। তাহলে এখানে আবার আমি এই জিনিসটা আবার একটু বলি, একটা অ্যারের ক্ষেত্রে কি থাকে, কিছু ডাটা এলিমেন্ট থাকে, সেটাকে ইনডেক্সের মাধ্যমে প্রদান করা হয়ে থাকে। আর এখানে কি হচ্ছে, এই অ্যালগরিদমের ক্ষেত্রে এ একটি অ্যারে, n অ্যারেটি মোট উপাদান, এটা হচ্ছে ধরা হয়। তারপরে হচ্ছে গিয়ে ধাপে ধাপে অ্যালগরিদমটা কিভাবে আমরা লিখবো, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ধাপে শেষ করা হইতেছে। তো প্রথমে একটা সূচক নির্ধারণ করা হচ্ছে i এর মান, দেখেন i ধরেছে, i কে 0 তে সেট করা হয়েছে। এখানে একই ভাবে দেখেন ফর লুপ করে, এখানে লুপ চালাইতে, এখানে দেখেন i এর মান 0 দ্বারা নির্ধারণ করেছে প্রোগ্রামের ভিতরে। তারপরে কি করা হয়েছে, দেখেন যখন i is greater than n, i এর মান যখন i এর মান যদি মানে n এর মান যদি i এর চেয়ে বড় হয়, তখন সে নিচের ধাপগুলি সম্পূর্ণ করবে। নিচের ধাপে আসলো, এই i এর যে ভ্যালুটা আছে সেই সূচকটা ধরে, সেই পয়েন্ট ইনডেক্সটা ধরে সেখানে এর মানটা প্রদর্শন করবে। তারপর i এর মান 1 বাড়িয়ে দিবে, বাড়িয়ে দেওয়ার পরে আবার এখানে চলে আসবে। 2 এর আন্ডার হচ্ছে ab, যখন এখান থেকে সরাসরি এখানে চলে আসবে, এখানে 20 আসলে আবার এখানে চলে আসবে, 20 আসলে আবার এখানে চলে আসবে, যতক্ষণ না পর্যন্ত i এর মান n এর চেয়ে ছোট হচ্ছে, তখন সে প্রোগ্রাম শেষ করে দিবে। এটা হচ্ছে আমার অ্যালগরিদম, আর এটা হচ্ছে প্রোগ্রাম। যদি আপনার কাছে অ্যালগরিদম চাই, আপনি শুধু অ্যালগরিদমই দিবেন। প্রোগ্রাম হচ্ছে আপনার বোঝার জন্য দেওয়া হয়েছে। আপনাদের পরীক্ষা দেখবেন যে পরীক্ষার কোশ্চেনে দেখবেন সাধারণত প্রোগ্রাম চায় না, শুধু অ্যালগরিদম চাবে, কারণ আপনাদের সাবজেক্ট হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম। প্রোগ্রামটা দেওয়া হয়েছে সহজে বোঝার জন্য, কারণ এখানের আউটপুটটা এখানে প্রদর্শন হইতেছে, সেই কারণে বোঝা যায়। তো সো আপনার অ্যালগরিদমটা বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অ্যারের ক্ষেত্রে। এবার আপনারা আসেন লিস্টের ক্ষেত্রে বা তালিকার ক্ষেত্রে। অনেক সময় আপনার কিছু ভাষাগত দেখবেন যে ব্যাপারটা, যেমন তালিকা বা লিস্ট, যেমন তালিকাটা একটু অন্যরকম শব্দ, লিস্ট ইংলিশ শব্দগুলি, ইংলিশ টার্মগুলি খুব ভালো। তো আপনারা মনে করেন ইংলিশ টার্মগুলি বেশি স্যার প্রশ্নের ধরনটা, হ্যাঁ
সালাউদ্দিন ভাই, আপনার যে গুগল ড্রাইভটা দেওয়া আছে ওইখানে ওল্ড কোশ্চেন নামে একটা ফোল্ডার দেওয়া আছে, ফোল্ডারের মধ্যে কোশ্চেন গুলি দেওয়া আছে, কয়েক বছরের কোশ্চেন দেওয়া আছে প্রতিটা সাবজেক্টের। এইবার আসেন যদি ইয়ার ক্ষেত্রে, তালিকার ক্ষেত্রে কি হয়েছে, এন একটি তালিকা লিস্ট, এটা ধরা যাক এখানে ওই সময় আমরা ধরছিলাম এ, কারণ এর এই কারণে এ ধরা হয়েছে, এখানে যদি লিস্ট বোঝানো হয়েছে এই কারণে এখানে এল দেওয়া হয়েছে। এল একটি তালিকা, এন হচ্ছে তালিকার উপাদানের সংখ্যা, এন কতগুলি সংখ্যা আছে সেটাকে ধরা হইতেছে। এবার আছে ধাপে ধাপে অ্যালগরিদম। এই অ্যালগরিদমের ক্ষেত্রে দেখেন একদম সেম, এখানে অ্যারে আর লিস্টের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই, শুধু পার্থক্য হয়েছে এক জায়গায়, কারণ এখানে ইন্ডেক্সিং এর মাধ্যমে ডাটাকে প্রদর্শন করা হয়। তবে এখানে আছে কি এল দিয়েছি আর ওইখানে দিয়েছিলাম এ, কারণ ওইটা ছিল অ্যারে, এটা হচ্ছে লিস্ট, এই কারণে এল নামের সাথে শুরু করে মিলে। দেখেন সূচক আই এর মান ধরা হয় 0 সেট করা হয়, যতক্ষণ আই এন নির্দিষ্ট কাজ করে থাকে এল আই কে প্রদর্শন করুন, যা প্রয়োজন মতো ব্যবহার করা হয়ে থাকে, আই কে এক বাড়িয়ে দিন, প্রোগ্রাম শেষ করুন। এখানে দেখেন আই কে এক বাড়িয়ে দিন, এখানে দেখেন লিখছিলাম আই কে এক বাড়িয়ে দিন, একই রকম একই প্রয়োজন অনুসারে প্রদর্শন করে, একই ভাষা, জাস্ট একই রকম একই সিম্পটম। জাস্ট এখানে পার্থক্য হচ্ছে কি এখানে শুধু পাইথন দিয়ে কোডটা দিয়েছিলাম, এখানে দিয়েছি আমি সি দিয়ে। আপনাদের যেটা বুঝতে সুবিধা হয় সেটা দিয়ে বুঝবেন। যেমন এখানে দেখেন এল একই ব্যাপার, এটা হচ্ছে লিস্ট, এই কারণে এল দেওয়া হয়েছে শুরুতে, এন ইজ হলো লেন্থ বোঝানো হয়েছে, এখানে দেওয়া হয়েছিল কি n is equal 5। আচ্ছা, আর এখানে একটা বিষয় আছে, দেখেন ফর i in range n, এখানে উপস্থাপনটা আলাদা, প্রিন্ট l i, দেন ফর i in range n, n এর রেঞ্জ উল্লেখ করা হলো, আর এখানে প্রিন্ট l i প্রিন্ট করা হবে, সব প্রিন্ট হয়ে যাবে। এখানে খুব সহজ, পাইথন এটা চেয়ে আরো সহজ, মানে সি এর চেয়ে আরো সহজ, খুব সহজ। যেমন এখানে মনে করেন যে আপনার যেটা ধরা হয়, এখানে দেখেন এল সমান সমান দিতেছেন, এন সমান সমান এটা দিতেছেন, এখানে যেমন আপনার ইন্টিজার টাইপ, ইন্টিজার উল্লেখ করতে হয়েছে, ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 0 কত কিছু, এখানে কিন্তু কিছু লিখতে হয় না, আই ইন রেঞ্জ ব্র্যাকেট দিয়ে এন দিয়ে দিয়েছেন, মানে আই এন রেঞ্জ পর্যন্ত সে দৌড়াবে এবং প্রিন্ট এল আই এর ভিতরে যে ভ্যালু আছে সেটা প্রদর্শন করবে। সেটা এখানে পাইথনের ক্ষেত্রে প্রোগ্রামিং খুব সহজ এবং মানুষের ভাষায় সে লেখলে চলে। এখানে মনে করেন ইন্টিজার টাইপ, ওই টাইপ, সেই টাইপ, এত কিছু কিন্তু হয় না, এটা অনেকটা ইন্টেলিজেন্সি আছে। পাইথন খুব সহজ বিটুইন সি, কারণ সি তো আগের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো পাইথন আধুনিক, একে অনেক কিছু বুঝিয়ে দিতেছে, ডাটায় দেখে সে বুঝে যে এটা কোন টাইপের ডাটা, তাকে বুঝাইতে হয় না যে এটা ইন্টিজার টাইপ, এটা ফ্লোট টাইপ, এটা এই টাইপ সেই টাইপ, এই কারণে অনেক সুবিধা আছে। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যখন আমরা এখানে ট্রাভার্সিং এর ক্ষেত্রে যদি যাই, অ্যারে এবং লিস্টের ক্ষেত্রে একই রকম, কিন্তু যদি আমরা ট্রাভার্সিং বাদ দিয়ে যদি আমরা এটা ডাটা ইনসারশন বা ডিলিশনে দিতে যাই, তখন অ্যারে আর লিস্টের ক্ষেত্রে খবর আছে, সম্পূর্ণ সেপারেট, সম্পূর্ণ আলাদা। তখন এখানে দেখেন কি আছে, অ্যারে বা তালিকার ইংলিশ একটু বলতে, describe the algorithm for insertion element into array and list, মানে অ্যারে এবং লিস্টের ভিতরে ডাটাকে ইনসার্ট করা, আর এখানে বাংলায় আছে সন্নিবেশন করা অথবা যোগ করা। তো এখানে তার অ্যালগরিদমটা কি হবে, অ্যালগরিদম ফর ইনসার্শন এলিমেন্ট ইনটু অ্যারে, যদি অ্যারের মধ্যে যদি ডাটা অ্যাড করতে যাই তাহলে কি হবে, আপনার খবর হয়ে যাবে। কেন খবর হবে, কারণ একটা অ্যারের ভিতরে ডাটা ইনসার্ট করতে গেলে আপনাকে অ্যারের ইনডেক্স ফলো করতে হবে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে অ্যারের সাইজ সহজে পরিবর্তন হয় না, পরিবর্তন করতে হয়, আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে, আবার ইনডেক্স সেট করতে হবে, এখানে ঝামেলা আছে। আপনি দেখেন এটা অ্যালগরিদমটা কিরকম হয়, ধাপে ধাপে যে অ্যালগরিদমটা হবে সেটা একটু আমরা দেখি, তাহলে বুঝতে পারবো ব্যাপারটা কি। প্রথমে দেখেন অ্যারেতে উপাদান সন্নিবেশন করার জন্য নির্দিষ্ট ধাপ অনুসরণ করে একটি অ্যালগরিদম তৈরি করা হয়। অ্যারেতে নতুন উপাদান ইনসার্ট করতে হলে নির্দিষ্ট অবস্থান থেকে শুরু করে সব উপাদানকে ডান দিকে সরিয়ে দিতে হবে। একটা নির্দিষ্ট উপাদান থেকে ডানকে সব দিকে সরিয়ে দিতে হবে, শিফট রাইট, ডান দিকে সরিয়ে দিতে, তারপর নির্দিষ্ট স্থানে নতুন মান বসাতে হবে। মানে ব্যাপারটা কি, আমি একটু এক্সেল ফাইল ওপেন করি, তাহলে দেখাচ্ছি ব্যাপারটা কি করতে হচ্ছে। একটু জুম করে দেই যাতে দেখতে সুবিধা হয়। সাপোজ মনে করেন যে আপনার একটা
দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ডাটাই ধরি আমি। পাঁচটা আমার এখানে জায়গা আছে, পাঁচটা জায়গার ভিতরে আমি পাঁচটা জায়গাকে লক করে দেই, দিলাম। এখন বোঝা যাচ্ছে পাঁচটা ডাটা এখানে একটু স্পষ্ট কালার দেখা যাচ্ছে। এখন আরো ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো এই জায়গার ভিতরে আরো এগুলিকে কি করি আমি একটু, এখানে আমি ডাটা দিলাম 10, 20, 30, 40, 50। এই হইছে আমার একটা অ্যারে, এটা হইছে আমার একটা অ্যারে। এই অ্যারের ভিতরে আমি ডাটা ইনসার্ট করব। তো এই অ্যারের ভিতরে এটা হচ্ছে ইনডেক্স হচ্ছে 0, 1, 2, 3, 4। এই হইছে আমার ইন্ডেক্সিং। একটু মাঝখানে নিয়ে দেই, উপরটা ইনডেক্স, নিচেরটা আমার অ্যারে। এখন আমি চাচ্ছি এটার মধ্যে ডাটা ইনসার্ট করব। ইনসার্ট করতে গেলে মনে করেন আমি 30 এর যে জায়গাটা আছে এই পয়েন্টটাতে ডাটাটা ইনসার্ট করব। এই পয়েন্টে ডাটা ইনসার্ট করলে কি করতে হবে? প্রথম আমাকে এই ডাটাগুলিকে একটু সরাতে হবে এদিকে। এখানে যদি আমি ডাটাটা ইনসার্ট করি, এই পয়েন্টে যদি ডাটাটা ইনসার্ট করি, 2 নাম্বার এখানে যদি ডাটাটা ইনসার্ট করতে যাই, তাহলে দেখেন এটা দিব না, এটা যেটা সেটা থাকে। আমি এই কালারটা চেঞ্জ করে দিই। এই পয়েন্টে ডাটাটাকে ইনসার্ট করব, এই আর যেটা আছে। তাইলে আমাকে দেখেন এখানে একটা বাড়াতে হবে, এই 50 কে এখানে নিতে হবে, এই 40 কে এখানে আনতে হবে, এই 30 কে এখানে নিতে হবে, তারপর এই জায়গাটা ফাঁকা হবে। এই জায়গাটা যখন ফাঁকা হবে তাহলে এখানে আমি যখন ডাটাটা ইনসার্ট করব, সাপোজ এখানে ডাটা ইনসার্ট করলাম আমি কত 80 ডাটা ইনসার্ট করলাম। ইনসার্ট করলে এই ইনডেক্সের মানও আমার কি করতে হবে? এখানে 2 এর মান 2 থাকবে, এখানে 3 থাকবে, এখানে 4 থাকবে, এখানে ইনডেক্সটা বাড়াতে হবে, 5 দিতে হবে। তাহলে ইনডেক্স আমার বেড়ে গেল। ইনডেক্স বাড়ার পরে তারপর এটা কি এই নতুন পয়েন্টার আকারে এটা সেট করতে হবে, ফিক্সড করতে হবে। কারণ এতে নরমালি জায়গা বাড়ানো যায় না, তার জন্য জায়গা সরাইয়া জায়গা তৈরি করে নিয়ে ইনডেক্স ওইভাবে সাজায় তারপর এটাকে আবার ব্লক করতে হয়। এবার আমরা অ্যালগরিদমটা দেখি। অ্যালগরিদমের জন্য কি হচ্ছে, ধরা যাক এই হচ্ছে একটি অ্যারে, এই হচ্ছে তার একটা অ্যারে। n হচ্ছে বর্তমানে অ্যারেতে থাকা উপাদান সংখ্যা, বর্তমানে n সংখ্যক ডাটা উপাদানে আছে, বর্তমান অবস্থানটা এখানে বোঝানো হয়েছে। তারপর হচ্ছে পস, পস হচ্ছে যেখানে উপাদানটি সন্নিবেশন করতে হবে। এই পসটা হচ্ছে ওয়ান ইনডেক্স, এই যে ওয়ান বেস ইনডেক্স। এই পস হচ্ছে একটি নির্দিষ্ট, এই যে পস হচ্ছে যেখানে উপাদানটি সন্নিবেশন করতে হবে, যেখানে আমি উপাদানটা যোগ করব বা ইনসার্শন করব, যে পয়েন্টটাতে আমি ইনসার্শন করব সেটাকে আমরা বলতেছি পস। আইটেম হচ্ছে যে উপাদানটি সন্নিবেশন করতে হবে, আইটেম দিয়ে বোঝানো হচ্ছে যে উপাদানটা আমি সন্নিবেশন করব। যেমন মনে করেন যে এখানে আমি কি করছি, তাহলে এই যে পয়েন্টারটা আছে, যে উপাদানটা যে পয়েন্টারটা আছে, এই যে পস হচ্ছে কি যে উপাদানটি যেখানে, যে হচ্ছে যেখানে উপাদানটি সন্নিবেশন করতে হবে। যেমন ইনডেক্সের ক্ষেত্রে ইনডেক্স বেস, ইনডেক্স বেস মানে হচ্ছে যে মনে করেন যে এই ইনডেক্সের এখানে আমি ডাটা উপাদানটা সন্নিবেশন করব, এইটি হচ্ছে পস, দুইটা হচ্ছে পস। আর যেই ডাটাটা সন্নিবেশন করব যে আইটেম, সেটা হচ্ছে মনে করেন 80। এই আইটেমটা হচ্ছে যেটা যে উপাদানটা আমি ইনসার্শন করব সেটা হচ্ছে 80। এবার আমি অ্যালগরিদমে আসি। যদি পস, এই পসের যদি একের চেয়ে, ও আরেকটা জিনিস বলি এবার, এখান থেকে ডাটা আমি কোথায় কোথায় সন্নিবেশন করতে পারি। একটা হচ্ছে কি আমার ভিতরে, মানে শুরুতে, যদি শুরুতে করি তাহলে এক ধরনের বিষয়, যদি আমি শেষে করি তাহলে আরেক ধরনের বিষয়। ঠিক আছে, শেষে যদি হয়, যদি ডাটা যদি সবার শেষে আমি ইনসার্ট করি তাহলে কি জাস্ট ইনসার্ট এখানে 6, যদি এখন যদি 5টা আছে মনে করে 6 নাম্বার করে ইনসার্ট 6 নাম্বারে জাস্ট ইনডেক্স বাড়াই দিয়ে এখানে অ্যাড করে দিলি শেষ, আমাকে কোনো ডাটা সরাইতে হবে না। যদি মাঝখানে হয় তাহলে আমার ডাটা সরাইতে হইব। আর এখন মনে আমার কোনো কোনো ইনডেক্স আছে, ইনডেক্স এখন আমার একটা অ্যারে আছে, যে নামটা দিছি অ্যারেতে আসলে কোনো ডাটাই নাই, বর্তমানে কোনো ডাটা অনুপস্থিত, তাইলে আমার কাউকে কোনো কিছু সরাইতে হইব না, ডাইরেক্ট খালি এখানে ডাটা বসাই দিলে যাবে। যেন 80টা আমি এখানে দিলে বসাই দিতাম, তাহলে 80টা এখানে বসাই দিতাম, তাহলে আমার কি হয়ে গেল,
আমার এইটি অ্যারো হলো, এই অ্যারে ইন্ডেক্স নাম্বার 0 হয়ে যেত। যদি যেই অ্যারেতে একটা এলিমেন্ট, তাহলে সেখানে কি হইতো, ইন্ডেক্স হইতো এখানে 0, এখানে ইন্ডেক্স হইতো 0, শেষ। এটি হইতো আমার মান, এইটি আমার অ্যারে হইতো। যদি এই অ্যারেতে পূর্বে যদি কোনো ডাটা না থাকতো, ইনসার্ট করলে এখানে ইনসার্ট করে ফেলতে পারতাম। তাহলে ইনসার্ট দেখেন কত রকম হইতে পারে। যদি ব্ল্যাঙ্কে ইনসার্ট করা যায় তাহলে আমি এখানে ইনসার্ট করতে পারতেছি, যদি এখানে ইনসার্ট করে তাহলে জিরোতে ইনসার্ট করা যায়, মাঝখানে হলে ডাটাকে সরাই ইনসার্ট করতে হবে, আর এখানে হলে আমাদের লাস্টে ইনসার্ট করা সহজ হইতো, জাস্ট 6 নাম্বার দিয়ে এখানে করতে হতো। আর হলো পুরোটা সরিয়ে দিতে, এখানে মাঝখানে হলে মাঝখান দিয়ে ভাগা করে এই অংশটুকু সরিয়ে দিত। এইবার আপনি আসেন, তাহলে কি মানে ইন্ডেক্স পয়েন্টটা বাইর করাটা ইজি দরকার। এখন আসেন, যদি পস, এই পসটা মানে হচ্ছে কি আমার ইন্ডেক্স নাম্বারটা পস যদি 1 এর চেয়ে ছোট হয়, বা পসের চেয়ে যদি 1 বড় হয়, অথবা পস যদি n+1 হয়, যে n হইছে এর, এই যে এর বর্তমান অবস্থা সেটা হইছে n+1 হয়, তবে অবৈধ পজিশন বার্তা দেখাও এবং প্রোগ্রাম থামাও। তাহলে যদি পস, এই পসের যে পয়েন্টে ডাটা ঢুকেছে সেটা যদি n+1 হয়, n হইছে আমাদের কি এতে থাকা উপাদান সংখ্যা, যদি 1 এর চেয়ে ছোট হয় মানে এর বাইরে, এটা বুঝাইতেছে কি যে এর মানটা বলতেছে যে এর বাইরে যদি ইনসার্ট করতে বলে, আমাকে যদি এখানে ইনসার্ট করতে বলে ইনসার্ট করা সম্ভব হবে, যদি এখানে ইনসার্ট করতে বলে বা এখানে বাইরে ইনসার্ট করতে বলে সেটা তো সম্ভব না। এই জন্য সেটা বলতেছে বাইরে ইনসার্ট করা তো সম্ভব না। যদি বলা হয় যে এর সাথে অ্যাড করো এর পরে, তাহলে অ্যাড করা যায়। তাহলে এই জন্য বলছে পজিশন অবৈধ, প্রোগ্রাম থামাও, শেষ করে দাও। যদি i কে n থেকে শুরু করে cos -1, এটা হচ্ছে কিসে ইন্ডেক্সের -1 মানে যে পজিশন আছে তার চেয়ে -1 পর্যন্ত হয়, প্রতিটি উপাদানকে এক ধাপ করে ডান দিকে সরিয়ে দাও। i থেকে n, এই যে i কে n থেকে শুরু করে, i কে, যে i কোনটা, এই i এর যে ভ্যালুটা ধরা হয়েছে ইনিশিয়ালি, যে ইন্ডেক্সের ভ্যালুটা আর কি, n থেকে শুরু করে শুরু করো। n থেকে শুরু করো মানে হচ্ছে যে n হচ্ছে বর্তমানে অ্যারেতে থাকা উপাদানের সংখ্যা, বর্তমানে অ্যারেতে থাকা যে উপাদানটা আছে সেই উপাদানের সংখ্যা পস -1 পর্যন্ত। এই পসের উপাদানটা যেখানে আমরা সন্নিবেশন করব তার এক ঘর থেকে সরিয়ে দিতে বলছে। কোথায় থেকে সরাইতে বলছে, এই যেমন আমি এখান থেকে দেখাচ্ছি এটা একটু, যে এটা হচ্ছে আমার পস, এর এক ঘর থেকে সরাইয়া এখান থেকে পুরোটা এদিকে সরাই দেবো। তাহলে আমার কি করতে হবে, তাহলে এই জায়গাটা ফাঁকা হবে, ডান দিকে সরাবে। এই ডান দিকে সরাই দিলে উপাদানকে ডান দিকে এক ধাপ সরিয়ে দাও, সরিয়ে দিলে কি হবে, a i ইকুয়াল টু a i -1, i এর যে ভ্যালু ছিল তার চেয়ে -1 হলো। এইবার a এর পস -1 ইকুয়াল টু আইটেম, নতুন উপাদানের নির্দিষ্ট অবস্থানে বসাও। এই যেই জায়গাটা সরাইয়া দেওয়া হলো, সরাইয়া দেওয়ার পর এই পজিশনে আইটেমটা বসাইলো। আর এই পাশে যেটা যে ডাবল ফরওয়ার্ড স্ল্যাশে যেটা দেওয়া হয় এটাকে আমরা কি বলি, কমেন্টস। ঠিক আছে, এটা বোঝার জন্য দেওয়া হয়েছে, আপনার অ্যালগরিদমের সময় লিখলেও লিখতে পারেন, না লিখলে সমস্যা নাই। আর n+n1 উপাদানের সংখ্যা 1 বাড়াও, উপাদানের সংখ্যা একটা বাড়াইতেছে, যে এখানে কয়টা উপাদান ছিল সেই উপাদানের সংখ্যা, এখানে যে n হচ্ছে বর্তমান এতে থাকা উপাদানের সংখ্যা, সেই উপাদানের সংখ্যা যদি আমি ইনসার্ট করি একটা ডাটা, তাহলে উপাদানের সংখ্যা বেড়ে গেল। প্রোগ্রাম শেষ করে, প্রোগ্রাম শেষ। আচ্ছা, আর যদি আমরা তালিকার মধ্যে ডাটা ইনসার্ট করতে যাই, তাহলে এইটার মধ্যে কি হয়েছে, এটা খুব ইজি, এখানে কোনো ধরনের ঝামেলা নাই। এর মধ্যে ডাটা ইনসার্ট করাটা একটু টাফ। আর যদি তালিকার মধ্যে আমরা ডাটা ইনসার্ট করতে চাই, এখানে দেখেন যে তালিকার মধ্যে যখন ডাটা ইনসার্ট করতে যাব বা লিস্টের মধ্যে, ইনসার্ট বিগিনিং, শুরুতে এটা ইনসার্ট করতে পারি, ইনসার্ট এন্ডিং এবং ইনসার্ট গিভেন পজিশন, একটা নির্দিষ্ট পজিশনের জন্য। নির্দিষ্ট পজিশনের জন্য হলে একরকম, শুরুতে হলে একরকম এবং শেষ হলে একরকম। এইটা একদম খুব সহজ। হ্যাঁ, শুরু করুন, তথ্য সংরক্ষণের জন্য একটা নোট তৈরি করুন, একটা নোট তৈরি করে সেটা তথ্য সংগ্রহ করার জন্য। আর তালিকাটি খালি আছে কিনা তা পরীক্ষা করুন, তালিকাটা খালি আছে কিনা, যদি খালি থাকে, যদি তালিকাটি খালি থাকে তাহলে নোডের ডাটা যোগ করুন এবং এতে হেড পয়েন্টারটি বরাদ্দ করুন, একটা পয়েন্টার বরাদ্দ করতে বলা হয়েছে। যদি তালিকাটি খালি না থাকে তাহলে নোডে ডাটা যোগ করুন এবং বর্তমান হেডের সাথে লিংক করুন, নতুন যোগ করে নোডে একটি বরাদ্দ করুন, শেষ। মানে যদি শুরুতে আপনি অ্যাড করতে চান তাহলে জাস্ট কি করতে হবে,
তথ্য সংগ্রহ করার জন্য একটা নোট তৈরি করার জন্য তালিকা খালি আছে কিনা পরীক্ষা করুন। প্রথম তালিকাটা খালি আছে কিনা সেটা দেখতে হয়। যদি খালি থাকে তো খালি জায়গা বসাই দিয়ে একটা তালিকা নতুন করে দিলে, যদি তালিকাটি খালি থাকে তাহলে নোডে ডাটা যোগ করুন, যে ওই নোডে ডাটাটা যোগ করে দিল এবং এতে হেড পয়েন্টার অ্যাড করে দিত। মানে এটা হচ্ছে একটু পার্থক্য আছে এটার সাথে, এটা যেটা আছে এই যে লিস্টের ক্ষেত্রে মনে করি এখানে আমার ডাটা ফাঁকা, ও এটার ক্ষেত্রে যেটা বলা হয়েছে ডাটা ফাঁকা আছে, যে কোনো ডাটা নাই, তাহলে আমার কি হয়েছে, যদি খালি থাকে তাহলে আমি এখানে একটা মান বসাই দিলাম, আমার যে ডাটাটা আছে ডাটা বসাই দিলাম শুরুতে, তাহলে হয়ে গেল। আর যদি না থাকে, আর যদি ফাঁকা না থাকে তাহলে কি করতে হবে, যদি তালিকা খালি থাকে তাহলে নোড অ্যাড যোগ করুন এবং এতে একটি হেড পয়েন্টার বরাদ্দ করুন। জাস্ট এটা যখন আমার ইনডেক্স একটা পয়েন্টার প্রয়োজন হয়, পয়েন্টার বরাদ্দ করে দিল। যদি তালিকা খালি না থাকে, যদি তালিকা খালি না থাকতো তাহলে কি হতো, একটি নোড যোগ করুন এবং বর্তমান হেডের সাথে লিংক করুন, নতুন যোগ করা নোডে হেডটি বরাদ্দ করুন। মানে জাস্ট এখানে জিনিসটা হচ্ছে এক্সেল ইয়ার ক্ষেত্রে, লিস্টের ক্ষেত্রে অত ঝামেলা নাই, যেটা ফাঁকা নাই, মনে করি আমার দুইটা ডাটাই আছে, তখন এই শুরুতে আমার কি করতে হবে, একটা ডাটা অ্যাড করে দিল, সাপোজ ডাটাটা 5, এটা অ্যাড করে দিয়ে তখন হেডটা ছিল এই জায়গার ভিতরে, এই পয়েন্টে হেডটা ছিল, কারণ এই পয়েন্টের হেডটা এই পয়েন্টে এনে দিল, এই হেডটা বাদ দিয়ে দিল, শেষ, যে স্টার্টিং হেডটা কোথায় আছে এই ডাটাটা সে অ্যাড করে নিল, ঘটনা শেষ। আর যদি ইনসার্ট ইন দ্য ইন্ট যদি লাস্টে অ্যাড করতে হয় তাহলে কি সেটা নতুন নোট তৈরি করুন এবং ডেটা বরাদ্দ করুন। নতুন নোট অ্যাড করতে দিব, জাস্ট ডাটাটাকে রাখার জন্য একটা জায়গা হোল্ডার অ্যাড করতে দিব এবং ডাটা ওইখানে রেখে দিল, শেষ নোটটি খুঁজুন এবং শেষ নোটটি নতুন নোটে নির্দেশ করুন। আর যদি গিভেন পজিশনে করতে হয় এই ক্ষেত্রে হচ্ছে কি জাস্ট ডান দিকে সরিয়ে নিয়ে ওইখানে জায়গাটা ফাঁকা করে ওইখানে বসাই দিতে হয়। যদি একটা নির্দিষ্ট পজিশনের কথা উল্লেখ করতে হয়, যে শুধু একটি নতুন নোট তৈরি করুন এবং এতে ডাটা বরাদ্দ করুন, তো নতুন নোট তৈরি করতে হয়, এই নতুন নোট তৈরি করার জন্য ফাঁকা করে জায়গাটা নিতে হয়, এই জায়গাটা বরাদ্দ করতে হয়। অবস্থান থাকা নোটটি না পাওয়া পর্যন্ত পুনরাবৃত্তি করুন, এখন নতুন নোট দিকে নির্দেশ করুন, শেষ করুন। আর এটা দেখেন কি করতে হয়, এখানে যখন যেখানে দেখবেন পুনরাবৃত্তি করুন মানে সেখানে লুপ চালানোর কথা বলা হয়েছে। সাপোজ মনে করেন এখানে আপনার হয়েছে লিস্টটা আছে, এই লিস্টের ভিতরে আপনাকে বলা হয় যে এই পজিশনে নোটটা আপনি ডাটা রাখেন, আমার এই ডাটাটা আছে, এখন তাকে বলা হলো যে 2 নম্বর পজিশনে ডাটাটা রাখার কথা। 2 নম্বর পজিশনে ডাটাটা রাখতে গেলে সে কি করে, সে খুঁজতে থাকে, প্রথম 1 নম্বর পজিশন দেখে, 2 নম্বর পজিশন দেখে, তারপর এখানে দেখে, এখানে দেখে এখানে ডাটাটা রেখে দেয়। এখানে অ্যারে ধরেও কাজ করতে পারে, ও লিস্টের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, এখানে ইনডেক্স ধরে সে কাজ করতে পারে, আবার ডাটা ধরেও কাজ করতে পারে। সাপোজ আপনার এখানে ডাটা আছে 10, 20, 30, 40, 50, মনে করেন 60। এখন বলা হলো যে আপনি 5 নম্বর পয়েন্টে ডাটা রাখেন বা ইনডেক্সে ডাটা রাখেন, তাহলে সরাসরি 5 নম্বর পজিশনে যে ইনডেক্স আছে এখানে ডাটা রাখবে, সাপোজ কত ডাটা, 100 টাকা, আর 60 নম্বরটাকে এখানে পাঠিয়ে দিবে, সরিয়ে দিবে। কারণ ইনডেক্সটা হচ্ছে লিস্টের ক্ষেত্রে হচ্ছে কি এই ডাটাটা সাইজটা ফিক্সড না, তাকে আলাদা করে তৈরি করা, আলাদা পয়েন্টিং করা, আলাদা এড করা কিছু প্রয়োজন হয় না, সে অটোমেটিক জায়গা বড় করে নেয় এবং ডিলিট করে দিলে অটোমেটিক ডাটা ছোট করে ফেলে। এটা হচ্ছে এখানে সুবিধা, ডাটা ছোট বড় করার জন্য মানে জায়গা ছোট বড় করার জন্য তার কোনো ওইরকম কোনো প্রয়োজন হয় না। তো এখানে দেখেন যেটা হচ্ছে গিয়ে যদি আপনার বলা হয় যে 30 নাম্বার যে ডাটাটা যে পজিশন আছে ওই পজিশনে ডাটা রাখো, তখন সে কি করবে, এগুলোকে সরাইয়ে দিয়ে এখানে জায়গা বাইর করে এখানে 100 রেখে দিবে আর এগুলোকে সরাই দিবে, এটা সরাই বড় করে নেবে, কারণ লিস্টের সাইজ বড় ছোট অটোমেটিক হয়ে যায়, এর জন্য এক্সট্রা কিছু করতে হয় না। আচ্ছা এতটুকু পর্যন্ত দেখেন, আমি লাস্টের দিকে একটু নিরস কথাবার্তা একটু প্রথম দিকে অ্যালগরিদম নিয়ে কথা বলতেছিলাম। অ্যালগরিদম গুলি এটা হ্যাঁ ডিলিট করা, তারপরে সেপারেট একটু কথা বলি।